পরীর কথাতে ঋতু চুপসে গেল। খুব রাগ হচ্ছে ওর, কিছুতেই এই মেয়ের সাথে পেরে ওঠে না ও। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে রাগে গজগজ করতে করতে বাসার দিকে রওনা হলো ঋতু। আজকে হাফসা স্কুলে আসেনি, কে জানে কি হয়েছে। বাসায় গিয়ে ফোন লাগাতে হবে। পরে বাসায় গিয়ে রোজকার মতো সমস্ত কিছু সেরে ফোন হাতে বেডে শুয়ে পড়ল। হাফসাকে ফোন লাগাতেই ওপাশ থেকে একজন ফোন ধরল। কণ্ঠ শুনে পরীর ঢোক গেল। পরী সালাম জানিয়ে বলল, হাফসা আছে? ওপাশ থেকে। তুমি কে? পরী কোনো মতে নিজেকে সামলে বলল, আমি হাফসার বান্ধবী। আপনি? ও, আমি নীল। ওয়েট করো, আমি হাফসাকে ডেকে দিচ্ছি। নীল নামটা শুনে পরীর রাগ উঠে গেল, কিন্তু কথা বলার সময়ও কাঁপছিল। এমনিতে তো কখনো কাঁপে না, আজ কেন এমন হলো? নীল বলল, হ্যাঁ শোনো, হাফসা বাসাতে নেই, আসলে কল ব্যাক করতে বলবো। পরী হুম বলে ফোন কেটে দিল। নীলের সাথে কথা বলতে যেন পরীর দম যায় আর আসে। পরী ফোনটা বেডে রেখে ওপর হয়ে শুয়ে পড়ল। রাতে পড়া কমপ্লিট করে ফেসবুক ওপেন করলো। পরী দেখলো নীল রিপ্লাই দিয়েছে। নীল অনলাইনে থাকাতে পরী মেসেজ দিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করছেন? এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফোনে লেগে পড়েছি। আপনি? সেম। তা আপনার জিএফ রূপা কেমন আছে? জিএফ আর রূপা? বুঝলাম না। জিএফ এর নাম চিনতে পারছেন না? এক্স বলে। সরি, রূপা তো আমার জিএফ বা এক্স নয়। আচ্ছা, তাহলে কি? জাস্ট ফ্রেন্ড। কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছো না তুমি? না বললে চিনবো কি করে? আমিই তো রূপা। ও, তা এতদিন পর হঠাৎ? এমনি ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। সেই যে কলেজে পিছু নিয়েছিলে, তারপরে তো আর দেখাই হলো না। আমি তোমার পিছু নেইনি তো। আমরা তো কলেজের পাশে ছাত্র সংগঠনে গিয়েছিলাম। হ্যাঁ, আসার সময় তোমায় কলেজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ও আচ্ছা, আমি তো ভাবলাম পিছুই নিয়েছিলে। তা তোমার জিএফ নেই এখন? নেই। কেন, হতে যাচ্ছ নাকি? মোটেও না। আচ্ছা, এখন ঘুমাবো। বাই। ওকে, বাই, গুড নাইট। নীল লাস্ট মেসেজ সিন করার আগেই অফলাইন হয়ে গেল। পরীও অফলাইন হয়ে ভাবতে লাগলো। রূপা আপু তো বলল, নীল ভাইয়া নাকি ওনার পেছনে ঘোরে, কিন্তু ভাব দেখে তো উল্টো মনে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে পরী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সকালবেলায় সূর্যের কোমল রশ্মি চোখে পড়তেই পরীর ঘুম হালকা হয়ে গেল। ঘুমু ঘুমু চোখে দেওয়াল ঘড়িটির দিকে তাকিয়ে দেখল 7টা বেজে গেছে। পরীর তো মাথা নষ্ট হওয়ার উপক্রম। এখন সে প্রাইভেটে যাবে কি করে? পরী বেড থেকে লাফতে উঠে হন্তদন্ত হয়ে রান্নাঘরে চলে গেল। মাকে রান্না করতে দেখে পরীর মাথাটা রাগে কটকট করতে লাগলো। পরী রাগে স্বরে বলল, আম্মু, তুমি আমাকে ডাক দাওনি কেন? কয়টা বেজে গেছে? এখন আমি প্রাইভেটে যাব কি করে? পরীর কথাতে মিসেস রাহিলা ভ্যাবাচাকা খেয়ে গেলেন। কি বলছে কি মেয়ে? পরীর থেকে কিছুক্ষণ ভ্রু কুচকে থেকে আবার রান্নাতে মনোযোগ দিলেন। মায়ের কাছে গুরুত্ব না পেয়ে পরীর ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। পরী রান্নাঘর থেকে গটগট করে বের হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে বসে তার বাবার টিভিতে সংবাদ দেখছিল। পরী হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আব্বু, তুমি তোমার অফিসে যাওনি? আফজাল হোসেন বললেন, আজ কি করতে যাব অফিসে? পরী চোখ ছোট ছোট করে বলল, অফিসে তুমি যা করতে যাও তাই করতে যাবা, এতে না যাওয়ার সাথে কি সম্পর্ক? আফজাল হোসেন মেয়েকে বললেন। টিভির দিকে তাকা। পরী কিছু না ভেবে টিভির দিকে তাকালো। টিভিতে তাকিয়ে ভ্যাবাচাকা খেলো। পরী বোকা হাসি দিয়ে বলল, আসলে বার মনে ছিল না। পরী তাড়াতাড়ি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আর আফজাল হোসেন মেয়ের কাণ্ডে হাসতে লাগলেন। আফজাল তার মেয়েটা শুক্রবারটাও ভুলে যাচ্ছে। পরী ছাদে দাঁড়িয়ে খোলা আকাশকে উপভোগ করছিল। তখনই আমান এসে বলল, আপু, তোমাকে নানা ভাই আর নানু ডাকছে। পরী ভাবলেশীন ভাবে বলল। কেন, কি হয়েছে? আমান বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি কি করে জানবো? যা, আসছি। আমান গেল না, উল্টে পরীর সাথে দাঁড়িয়ে থাকলো। পরী ভ্রুকুচকে বলল, কি হয়েছে, এমন করছিস কেন? আমান মেকি হাসি দিয়ে বলল, আপু, একটা কথা বলবো? পরী সন্দিহান চোখে তাকিয়ে বলল, তুই কোন দিন থেকে আমার কাছে কথা বলার জন্য অনুমতি চেয়েছিস? আমার তো মনে পড়ছে না। শরীর ঠিক আছে তো? জ্বর হলো না তো আবার? আমান হেসে বলল, আসলে আপু, 100 টাকা দাও না, আমি আইসক্রিম খাবো। পরী মুখ কুচকে বলল। আসছে, আব্বুর থেকে নে। আমার মুখ গোমরা করে বলল। আব্বুর কাছ থেকে 100 টাকা নিয়েছি। পরী চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল,
আর 100 টাকা দিয়ে কি হবে? আমার তো জানা নেই। ক্লাস 3-তে পড়ুয়া ছেলের একদিনে 200 টাকা লাগে, তাও আইসক্রিম খাওয়ার জন্য। আমান এক নিঃশ্বাসে বলল, আসলে আমি আব্বুর প্রিয় ফ্লাওয়ার ওয়াশটা ভেঙে ফেলেছি। আমার কাছে 50 টাকা আছে, আর ও টাকা লাগবে। আম্মু জানলে একটা মারও মাটিতে পড়বে না। পরি কিছুক্ষণ আমানের দিকে ঠায় তাকিয়ে থাকলো, তারপর হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পরীকে হাসতে দেখে আমান গোমরা মুখ করে বলল, হাসছো কেন? এখন দিবা কিনা বলো। পরি কোনো মতে হাসি থামিয়ে বলল, আমি পুরো ফ্লাওয়ার ওয়াচটাই এনে দিব। আমান খুশি হয়ে বলল। সত্যি? পরি বাঁকা হেসে বলল। সত্যি, কিন্তু আমানের খুশি উবে গেল। আমান বলল, কিন্তু কি? পরি কোমরে হাত গুছে বলল, কিন্তু রাতে তোকে মেয়ে সেজে ডান্স করতে হবে, রাজি? আমানের চোখ বেরিয়ে আসার উপক্রম। আমান বলল, না না, আমি পারবো না। পরি আফসোসের সুরে বলল। আচ্ছা, তাহলে কোনো হেল্প করতে পারবো না। আমান পরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি রাজি। কথায় আছে না, হাতি খাদে পড়লে পিঁপড়েও লাথি মারে? আমার অবস্থা হয়েছে তেমন। পরি হাসতে হাসতে বলল। নিজেকে হাতি বলছিস? আমান মুখ বাঁকিয়ে বলল। মোটেও না। পরি হাসতে হাসতে বলল। আচ্ছা, নিচে চল। তারপর দুজনে নিচে চলে গেল। বিকেলে পরির চকের মাঝখান দিয়ে যা মাটির রাস্তাতে হাঁটতে বেরোলো। পরিবেশটা বেশ সুন্দর, চারিপাশে ধানের গন্ধে মোমো করছে। পরি এই সকল অনুভূতির সাথে পরিচিত হলেও এক একটা দিনকে এক এক রকমভাবে অনুভব করে। পরি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলো। সন্ধ্যা প্রায় ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের লাল আভার কারণে রঙিন রূপ ধারণ করেছে, বেশ লাগছে দেখতে। পরি ইচ্ছে করছে পাখি হয়ে ডানা মেলে উড়ে বেড়াতে, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না। মসজিদ থেকে সন্ধ্যার আজান পড়তেই পরি মাথায় ওড়না টেনে নিল। গ্রামের মেয়েরা আজ যাই হোক না কেন, আজান পড়লে মাথায় ঘোমটা দিতে ভোলে না। পরি আজান শেষ হওয়ার পূর্বেই বাসায় ফিরে আসলো। বাসায় এসে অজু করে নামাজ পড়ে নিল। পরে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও মাগরিবের নামাজ মিস করে না। সন্ধ্যা পেরিয়ে প্রকৃতিতে খানিকটা অন্ধকার ছেয়ে গেছে। পরে বারান্দায় গিয়ে কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল। কিছুক্ষণের মাঝেই পুরো আকাশ গভীর অন্ধকারে তলিয়ে গেল। পরি ভেবে পায় না কিভাবে রাত হয়ে গেল। প্রকৃতি বড় রহস্যময়, তাকে বোঝা দায়ী। পরি রুমে গিয়ে বেডে আধশোয়া হয়ে ফোন ওপেন করলো। ফেসবুকে যেতে দেখলো নীল প্রোফাইল চেঞ্জ করেছে। একটা লাভ রিয়াক্ট দিয়ে কমেন্টও করলো, তারপর একটা মেসেজ দিল। নীল অনলাইনে নেই দেখে পরি কিছুক্ষণ ফোন স্ক্রল করে পড়তে বসলো। পরি আজ সকালে জানতে পারলো তার আম্মুর চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে। পরি খুব খুশি, যার সাথে বিয়ে হচ্ছে সে আবার হাফসার ফুফাতো বোন। পরি আর হাফসা একসাথে স্কুল থেকে 4 দিনের ছুটি নিল। এক আলাদা আনন্দ কাজ করছে। 4 দিনের ফাংশনের জন্য পরি শপিংয়ে ব্যস্ত। গ্রামের দিক হয় সকাল সকালই শপিংয়ে চলে গেল। বিকালের দিকে এক গাদা শপিং ব্যাগ হাতে ঘরমাক্ত শরীর নিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে একটু রেস্ট নিচ্ছিল, তখনই ফোনে টুং করে মেসেজ আসলো। পরি ভ্রু কুঁচকে মেসেজ চেক করলো। নীল রিপ্লাই দিয়েছে। পরি মেসেজে লিখলো, তোমার ফুফাতো বোনের বিয়ে নাকি আমাদের এলাকাতেই? তা ভালোই তো, এখান থেকে জিএফ খুঁজে নিও। খুঁজে দাও একটা। আজকাল জিএফ ছাড়া কি চলে? তাই তো। আর তোমার তো 4-5টা ছাড়া চলেই না। হা হা হা, 4-5টা না, 10-12 লাগবে এখন। পরি ভাবছে আসলে এই ছেলেটা নাম্বার 1 ছেঁচড়া। 10-12টা জিএফ লাগে তত সব ফাজিলের হাড্ডি। আজই পোলাপান। তারপর আর কিছুক্ষণ কথা বলে পরি অফলাইন হয়ে গেল। কালকে গায়ে হলুদের অনুষ্ঠান, ভাবতে বেশ লাগছে পরির। বিশাল বড় ফাংশন করা হচ্ছে। হলুদে যাওয়ার জন্য রেডি হচ্ছে পরি, কিন্তু হলুদের শাড়ি পরাটা পরির কাছে খুবই বিদঘুটে ব্যাপার। ও কখনো শাড়ি পরেনি, খুবই অস্বস্তি হচ্ছে ওর। কোনো রকমের শাড়ি পরে দাঁড়িয়ে আছে পরি, মনে হচ্ছে এই বুঝি খুলে গেল। পরি কোনো মতো শাড়ি ধরে ধীরে ধীরে বাসে উঠে বসলো। মাত্র 3 কিলোমিটার দূরে মেয়ের বাড়ি। কিছুক্ষণের মাঝেই পৌঁছে গেল ওরা। পরি শাড়ি ধরে হালকা পায়ে বাস থেকে নামলো। এমনভাবে হাঁটছে যেন মাটিও ব্যথা না পায়। পরিকে এইভাবে দেখে পরির কাজিন সীমা মুখ চেপে হাসছে। পরির আগে চোখে তাকাতেই সীমা দমে গেল। একটু দূরেই বিশাল বড় গেট ধরে দাঁড়িয়ে আছে মেয়ে পক্ষের বিশাল বাহিনী। মেয়ের পক্ষের কোনো মহামান্য ব্যক্তি আসলে নাকি ঢুকতে দেবেন। যত সব। পরি বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই বাইক নিয়ে এন্ট্রি নিল নীল। পরির চোখ বেরিয়ে আসার উপক্রম। এই ব্যাটার জন্য সবাইকে এতক্ষণ দাঁড় করিয়ে রাখেছে।
নীলকে ঘিরে দাঁড়ালো সবাই। পরীর মনে হচ্ছে কোনো মিনিস্টারকে অভ্যর্থনা জানানো হচ্ছে। নীল এসে সবার সাথে কতক্ষণ কি যেন আলোচনা করে নিল। পরী আর চোখে কনেপক্ষের দিকে তাকিয়ে আছে। ওর ইচ্ছে করছে সবগুলোকে আস্ত কাঁচাই খেয়ে ফেলতে। বেশ কিছুক্ষণ পর মহামান্য ব্যক্তিদের আলোচনা শেষ হলে বরপক্ষকে ঢুকতে দিল। পরীর এইসব আহ্লাদ সহ্য হচ্ছে না, তাই ও ব্যস্ত পায়ে হাঁটা শুরু করলো। গেট দিয়ে ঢুকতেই পরীর ক্লাসের ছেলেগুলো পরীকে স্প্রে মেরে স্নো গাল করে দিল। পরী ছোট ছোট চোখ করে ওদের দিকে তাকিয়ে আছে। হাফসা পরীকে এই অবস্থাটা দেখে আচ্ছা করে ওদের ছেড়ে দিল, কিন্তু ওরা হাফসাকে পাত্তা না দিয়ে বলল, দেখ, এখন থেকে পরী আমাদের বেআইন, সো ফাজলামি করার পুরো হক আছে। পরীর মুখ বাঁকিয়ে বলল, আমাদের ওইখানে একবার যা, তারপর দেখিস তোদের কি করি। পরীকে নিয়ে হাফসা ওর ফুপুর রুমে চলে গেল। পরীকে পরিষ্কার করে দিয়ে শাড়িটা ঠিক করে দিল। তারপর অনুষ্ঠান মঞ্চে চলে আসলো। হাফসা সহ কিছু মেয়ে মাথার ওপর ওড়না ধরে ডান্স করতে করতে কনেকে নিয়ে আসলো। কনেকে অনুষ্ঠান মঞ্চে বসাতেই সবাই হলুদ লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। কোথা থেকে নীল আর কয়েকটা ছেলে অর্থাৎ রিয়ার সব ভাইয়েরা হলুদ নিয়ে লাফালাফি করা শুরু করে দিল। পরীর বেশ বিরক্তি লাগলো। এই ছেলেটা কে সহ্যই করতে পারছে না পরী, কেন যে এমন হয় কে জানে। কিছুক্ষণের মাঝেই একজন লোকাল গায়ক গান শুরু করে দিলেন। সবাই গানের তালে তালে নাচতে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যা হয়ে যাওয়াতে বরপক্ষ বাসাতে ফিরে আসলো, কারণ একটু পর তো কনে পক্ষ হলুদ লাগাতে আসবে। কিছুক্ষণের মাঝেই মেয়ে পক্ষ হলুদ নিয়ে চলে আসলো। পরী শাড়ি পরে থাকায় বেশ অস্বস্তি বোধ করছিল, তাই হলুদ লাগিয়ে বের হয়ে আসলো। পরী বাসায় যাওয়ার জন্য মাটির রাস্তাতে আসতেই দেখতে পেল নীল ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। এক মুহূর্তে যেন পরীর চোখ দুটো নীলতে আটকে গেল। রাস্তাতে লাগানো ছোট ছোট রঙিন আলোতে নীলকে অপূর্ব লাগছে। নীল স্কাই ব্লু রঙের পাঞ্জাবি পরেছে, হাতাটা কোণী পর্যন্ত মোড়ানো, আর সানগ্লাসে নীলকে বেশ স্নিগ্ধ লাগছে। নীলকে মনে হচ্ছে সদ্য ফোটা কোনো ফুলের সুবাস। এই মুহূর্তে নীলের জন্য পরীর ইচ্ছে করছে 2 লাইন কবিতা লিখে ফেলতে। ছেলেরাও বুঝি এত মায়াবী হয়। নীলের ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ হাসিটা দেখে পরীর বুকের ভেতর দুম করে উঠল। নীলকে এত নিষ্পাপ লাগছে কেন? সবাই তো বলে নীল নাকি মেয়েদের সাথে ফ্লার্ট করে, তাহলে পরীর বড্ড অস্বস্তি হচ্ছে। পরী এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসলো। লম্বা একটা শাওয়ার নিয়ে ফোন হাতে নিয়ে বসলো। নীলকে হঠাৎই এত ভালো লাগছে কেন? পরীর কোনো কিছু না ভেবে নীলকে মেসেজ দিল। টুকটাক কথা হলো ওদের, কিন্তু নীলকে এখনও জানানো হয়নি ও রূপা নয়, কারণ পরী আসল সত্যিটা জানতে চায়। কেন জানতে চায় তা পরীও জানে না, কিন্তু সব কিছুই ওকে জানতে হবে। বিয়ের দিন নীলের সাথে দেখা হলো না পরীর। পরীদের তাড়া থাকায় বিয়ে হওয়ার পরপরই বাসায় ফিরে আসে ওরা। নীলকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু কেন এই বাসনা পরী ভেবে পায় না। হঠাৎ করেই যেন পরী নীলের ওপর দুর্বল হয়ে গেল। পরীর মন খারাপ করে বাসাতে বসে রইল। মনে পড়ল মেসেজ দেওয়ার কথা, তাই পরী হন্তদন্ত হয়ে মেসেজ দিল। কিছুক্ষণের মাঝে নীল রিপ্লে দিল। পরী বলল, কেমন গেল আজকের দিন? অনেক ভালো। জিএফ খুঁজে পেয়েছো? হ্যাঁ, পেয়েছি কয়েকজন, আরও কয়েকজন দরকার। তোমার চেনা জানা কেউ থাকলে খুঁজে দাও। পরীর রাগ হলো না, কিন্তু খুব অভিমান হলো। পরী কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রিপ্লে দিল। খুঁজে দিব না। হুম। তারপর টুকটাক কিছু কথা বলে পরী ডিনার করতে চলে গেল। একটু খাবার মুখে দিয়েই পরী আর খেলো না, ভালো লাগছে না ওর। প্লেটে পানি ঢেলে উঠে গেল। আজ বউ ভাত। পরীসহ কিছু কাজের মিলে ঠিক করেছে স্প্রের বদলা নিবে, তাই রাস্তার মাঝে এক গাদা স্প্রে নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই একের পর এক কোণে পক্ষে লোক আসতে লাগলো। গেট দিয়ে যেই ঢুকছে তাকেই স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিচ্ছে। এ নিয়ে হাসাহাসিও হচ্ছে বেশ। পরিসর সবাই বাড়ির ভেতর যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে একটা বাইশ আসতে লাগলো। নেহা বলল, পরি, এই বেটাকেও ভূত বানাবো।